নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা 2026-এর আমরা আজকের ক্লাসে পরবর্তী ম্যাথের প্র্যাকটিস সেট নাম্বার 5 নাম্বার নিয়ে আলোচনা করব, যেটা এর আগে আমরা অলরেডি 4টে নিয়ে আলোচনা করেছি, যার প্লেলিস্ট তোমরা কোথায় পাবে? আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং এই ফেসবুক পেজে তোমরা দেখতে পাবে। এখানে তোমাদের বলে রাখি, এর আগেও আমরা কিন্তু জিকের টোটাল 16টি প্র্যাকটিস সেট নাম্বার নিয়ে আলোচনা করেছি, যেটা কিন্তু অলরেডি তোমরা পেয়ে গেছো আমাদের চ্যানেল এবং পেজে। এবং এর সম্পূর্ণ পিডিএফগুলো কিন্তু রয়েছে আমাদের এই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স যে অ্যাপ রয়েছে, সেখানে কিন্তু আমাদের সম্পূর্ণ পিডিএফ দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে সকলে ডাউনলোড করে রাখবে এবং টেলিগ্রামে সকলে যুক্ত থাকবে। আর যারা যারা তোমরা নতুন রয়েছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পেজটিকে ফলো করে রাখবে। আজকে ম্যাথের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সুন্দর সলিউশন নিয়ে আমরা চলে এসেছি। 20টার ওপর কিন্তু আমরা প্রশ্ন সংখ্যা রেখেছি, 20-র ওপর প্রশ্ন রয়েছে, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তো চলো আমরা শুরু করি। আমাদের দেখো, প্রথম যে প্রশ্ন রয়েছে, প্রথম এখানে প্রশ্নে বলা হয়েছে যে 60, 120 এবং 225-এর লসাগু বার করতে বলা হয়েছে। তো লসাগু এখানে বার করতে বলা হয়েছে। আমরা এটাকে প্রথমে যদি একদম সাধারণ নিয়মে করি, যেটা আমরা ছোটোবেলায় করেছি। দেখো, 60, 120 এবং 225, এটাকে আমরা লসাগু করতে গেলে কিভাবে করব? ফার্স্টে তো আমরা এটাকে ভাঙব। তো এখানে ফার্স্টে আমরা কতবার দেবো? 5 দিয়ে চলে যাবে। 5 বারোতে 60, 5 24 120 হয় এবং 5-এ 4 বারে যাবে 20 এবং 5 5-এ 25। পরবর্তী এটাকে আমরা কতবার দেবো? 3 দিয়ে দেবো। 3 4-এ 12, 3 8-এ 24 এবং 3 15 45। তারপরে এটাকে আমরা 4 বারে দিয়ে দেবো। 4 1-এ 4, 4 2-গুণে 8 এবং 15, এটা অ্যাজ ইট ইজ বুঝে যাবে। তো এইভাবে এটাকে আমরা কি করব? গুণ করব। এরপর দেখো, 3 15 কত হয়? 3 5-এ কত হয়? 15 এবং 4 15 60। তো এখান থেকে আমাদের 60 আসছে এবং এখানে হচ্ছে আমাদের কত? 30। 3 15 2-গুণে 30। 30 আর 60 গুণ করলে কত হয়? 1800। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নে। কিন্তু এটাকে আমরা একদম শর্টের মাধ্যমে কিভাবে করব? সেখানে কিন্তু আমাদের ফ্যাক্টর ওয়াইজ এটাকে কিন্তু ভাঙতে হবে। তো কিভাবে এটাকে আমরা ফ্যাক্টরে ভাঙবো? দেখো, প্রথমে তো এখানে রয়েছে 60। এই 60কে প্রথমে আমাদের ভাঙতে হবে প্রাইম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে। প্রথমে দেখো, 5 12-তে 60 হয়। 5 গুণ 3 গুণ কত? 3 4-এ 12 বসালাম। 120-কে সেম একইভাবে ভাঙো। 120 মানে হচ্ছে 60-এর ঠিক দ্বিগুণ, তাই না? তো এটাও ঠিক তাই হবে, শুধু 2 দিয়ে এক্সট্রা গুণ করতে হবে। 3 গুণ 4-এর জায়গায় আমরা 8 দিয়ে গুণ করে দেবো, তাহলে 120 হলো এটা। এবং 225, 225-কে প্রথমে তো 5 দিয়ে গুণ করতে হবে। তো 5 দিয়ে এটা আমাদের যাবে 45 বার এবং পরবর্তী আরেকটা 5 দিয়ে যাবে 5 9 45। ঠিক আছে? তো এইবার এই সংখ্যাটার আমাদের বার করতে হবে এলসিএম। এলসিএম মানে কি? লোয়েস্ট কমন মাল্টিপল। যে পাওয়ারটা সব থেকে বেশি সেটাকে আমরা নেব এবং সবার মধ্যে কমন থাকবে এবং সবার মাল্টিপ্লিকেশনে থাকবে। এখানে মাথায় রাখতে হবে সব থেকে যে বেশি পাওয়ার। দেখো, 5, আমরা যদি 5-কে নিই, 5-এর সব থেকে বড়ো পাওয়ার কোথায় আছে বলো তো? দেখো, এখানে দেখো আছে দুটো 5, মানে 5-এর পাওয়ার 2, এটা হচ্ছে সব থেকে বড়ো। তারপর 3-এর যদি আমরা পাওয়ারের কথা বলি, 3-এর পাওয়ার দেখো সব থেকে বেশি কোথায় আছে? দেখো, এখানে আছে। 3 তিরিক্ষে 9, মানে 3-এর পাওয়ার হচ্ছে 2 হলো। এরপর 4-এর পাওয়ার কোথায় সব থেকে বেশি আছে? 4-এর পাওয়ার মানে কি? 4-এর পাওয়ার মানে হচ্ছে 2-এর পাওয়ার। তো 2-এর পাওয়ার দেখো এখানে 2 আছে। আমি এখানে কি বলছি দেখো, 2-এর পাওয়ার আমরা এখান থেকে কত পাচ্ছি? 2 স্কোয়ার। এবং এখানে কিন্তু 2-এর পাওয়ার আছে, দেখো 2-এর পাওয়ার কিউ। তাহলে সব থেকে বেশি কোনটা? এটা। তাহলে আমরা এটাকে নিয়ে নেব 8 বার গুণ। ঠিক আছে? এবার এটা আমরা গুণ করলেই আমরা কিন্তু এলসিএমটা পেয়ে যাব। তো আমাদের এটাকে গুণ করতে হবে। ফার্স্টে আমরা এখানে কি কি দেখব? দেখো, 5 5-এ 25 হচ্ছে। 25 গুণ 9 গুণ 8, তাই তো? এটাকে আমাদের সলভ করতে হবে। এবার এই গুণটাকে কিভাবে করতে হবে? সব থেকে বেস্ট পদ্ধতি আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। দেখো, এখানে 25-এর মধ্যে দুটো 5 আছে, আমরা 25-এর থেকে দুটো 5 নেব এবং এই 4-এর থেকে এই 8-এর মধ্যে রয়েছে কি আছে? 4। দেখো, 4 আর 25 গুণ করলে আমাদের কী হবে বলো তো? লাস্টে দুটো শূন্য আসবে। ভালো করে বুঝবে, 4 25-এ 100 হয়। আমরা এই 25-কে কেটে দিলাম এবং এই 8-কে কেটে এখানে কি পড়ে থাকলো তোমাদের একটু ভালো করে আমি এখানে লিখে দিই। 25 থেকে আমরা 25 নিলাম এখান থেকে এবং 8 কেটে এখান থেকে 4 নিলাম এবং পড়ে থাকলো 2 এবং 4 25-এ 100, অর্থাৎ লাস্টে দুটো শূন্য আসবে। এবার পড়ে থাকলো কি? দেখো, 9 আর 2, 9 দুগুণে কত হয়? 18। 18-কে বসিয়ে দাও। একদম সহজ পদ্ধতিতে তোমাদের ক্যালকুলেশনটা আমি বললাম। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কেমন লাগলো সলিউশনটা? ঠিক আছে, এইভাবেই কিন্তু তোমাদের সলিউশনটা করতে হবে। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? দুটি সংখ্যার অনুপাত আমাদের এখানে দেওয়া রয়েছে 4:5 এবং তাদের যোগফল বলা হয়েছে 63। তাহলে বলেছে সংখ্যাগুলো আমাদের বার করতে হবে। তো
তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেশিওতে আমাদের দেওয়া আছে দুটো সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের যোগফলটা আমাদের দেওয়া আছে 63। তাহলে তোমরা এটাকে যোগ করে নাও, যোগ করে কত হচ্ছে 9। এবং এই যে 9 দেওয়া রয়েছে যার মান আমাদের বলা হচ্ছে, এর মান হচ্ছে 63, প্রশ্নে বলা আছে। তো এটা কত গুণ, এটা কত গুণ রয়েছে? 7 গুণ, 7 9 63। এবার আমাদের সংখ্যা বার করতে বলা হয়েছে, তো সংখ্যাগুলো আমাদের কত কত হবে? অবশ্যই 7 গুণ হবে, 4 রয়েছে, 4 সাথে কত হয় 28, একটি সংখ্যা 28 এবং অপর সংখ্যাটা কী হবে 5 সাথে কত 35, 35। তো সংখ্যাগুলো পেয়ে গেলে দেখো আমি একদম সাধারণভাবে করলাম, প্রথমে অনুপাত দুটোকে যোগ করলাম, যোগ করে আমাদের 9 আসলো এবং যার মান বলা আছে 63 লিখলাম এবং আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 7 গুণ, 7 9 63, সুতরাং অনুপাতগুলো আমাদের 7 গুণ করে হবে, সুতরাং 28 এবং 35 অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা এটাকে ডিল করব। একদমই কিন্তু সহজ পদ্ধতিতে তোমাদের করানো হচ্ছে, ভালো লাগলে একটু লাইক করে দিও। পরের প্রশ্নটি বলা হয়েছে দেখো HCF আমাদের বার করতে বলা হয়েছে এবং প্রশ্নে দেখো এখানে 12 × 15, 15 × 21 এবং 21 × 12 বলা আছে। তো গসাগু মানে কি? গসাগু হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা সবার মধ্যে কমন আছে এবং সেটা হচ্ছে একদম সব থেকে ছোটো নেবো, যেটা সবার মধ্যে কমন আছে সেটা হচ্ছে সব থেকে ছোটো নেবো, সেটাই হচ্ছে HCF। তো এখান থেকে তোমাদের কি মনে হচ্ছে দেখো, এগুলো যদি একটু ভালো করে আমি একটু ভেঙে দিই, দেখো প্রথমটা আমি ভাঙছি 3 গুণ 4, 3 4 12 এবং 15কে ভাঙো 3 5 15, ঠিক আছে। তারপর এটা দেখো 3 5 15 ভাঙো, তারপরে 3 7 21, আমি একটু ভেঙে করাচ্ছি যাতে সকলে এটা বুঝতে পারে। 21, 3 7 21, তারপরে বলা আছে কি গুণ 12 বলা আছে, দেখো এটা 12, তো 3 4 12, সব কটা আমি ভেঙে নিলাম। এরপর আমাদেরকে কি দেখতে হবে, যেটা সবার মধ্যে কমন আছে এবং সব থেকে ছোটো পাওয়ারটা আমরা নেবো। এখানে দেখো 3 তো সবার মধ্যে আছে, 3 তো আমরা নেবই। তারপর আর কি আছে, আরও একটা 3 কিন্তু সবার মধ্যে আছে, সুতরাং আর একটা 3 আমরা নেব। তারপর 5 কি সবার মধ্যে আছে? নেই। 4 সবার মধ্যে আছে, 4 কিন্তু সবার মধ্যে নেই। 7ও সবার মধ্যে নেই, সুতরাং এই দুটো 3 অর্থাৎ 3 গুণ 3 আমাদের সঠিক উত্তর হবে HCF অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যেটা আসবে আমাদের কত উত্তর 9 কোন অপশানে রয়েছে? অপশান নাম্বার এতে রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে এটা। ঠিক আছে, যে পাওয়ারটা সবার মধ্যে কমন আছে এবং যার মধ্যে সব থেকে ছোটো পাওয়ার, এখানে খেয়াল রাখবে যে এর ফুল ফর্ম হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এর মানে তা নয় যে সব থেকে বড়ো পাওয়ার নেব, সব থেকে ছোটো পাওয়ারটা নিতে হবে আমাদের HCF এর ক্ষেত্রে এবং LCM এর ক্ষেত্রে আমাদের সবাইকে নিতে হবে, মানে সব থেকে বড়ো যেটা আছে সবাইকে নেব এবং সেখানকার ক্ষেত্রে যেটা সবার মধ্যে কমনও নেই কিন্তু অন্য কারোর মধ্যে আছে সেটাও আমরা গুণ করব LCM এর ক্ষেত্রে। পরের প্রশ্ন আমাদের কি বলা হয়েছে দেখো, যদি কোনো ব্যক্তি 60 টাকায় একটি বস্তু কেনে এবং সেটা 25% লাভে সে বিক্রি করছে, তাহলে সেই বস্তুটির বিক্রয় মূল্য কত? দেখো এখানে আমাদের সেলিং প্রাইস বার করতে বলা হয়েছে, একদম নর্মালভাবে তোমরা করো। প্রথমে কি বলা হয়েছে, 60 টাকায় সে একটি বস্তু কিনছে, তাহলে এই যে সে 60 টাকায় একটা বস্তু কিনছে, দেখো ধরে নাও যে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 100%, আমরা জানি সেই 100%-এর দাম হচ্ছে কত 60 টাকা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি কস্ট প্রাইস। সে কিনছে 60 টাকা দিয়ে, যেটা হচ্ছে 100% আমাদের কস্ট প্রাইস। এবার সে 25% লাভে সে সেটা বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য আমাদের বার করতে বলেছে। তো 25% লাভে বিক্রি করছে মানে কি, মানে 125%-এ সে বিক্রি করছে, তাই তো। তো 125%-এ সে যদি বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য আমাদের কত হবে, এটাই আমাদের বার করতে হবে। তো এই জিনিসটা আমরা এখানে কিভাবে বার করবো, একদম নর্মাল পদ্ধতিতে। দেখো এখানে তোমরা আগে এটাকে ছোট করে নাও, 5 2 10, 3 2 6। তো এই যে দেখতে পাচ্ছ এখানে দেখো 5-এর কত গুণ হয় 125, 5 25-এ 125, 25 গুণ। ঠিক সেই রকম এই 3-এর কত গুণ এখানে হবে, 3-এর ঠিক 25 গুণই হবে, কারণ এদিকে যা হবে এদিকেও ঠিক তাই হবে। তো 3 25-এ কত হবে 75। তাহলে এখানকার সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য আমাদের কত হবে? তো এখানকার বিক্রয় মূল্য হবে আমাদের 75। কেউ যদি 60 টাকায় কিনে 75 টাকায় বিক্রি করে তবেই তার কিন্তু 25% লাভ হচ্ছে। ঠিক আছে, তাহলে উত্তর অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। যদি কেউ এই পদ্ধতিটা বুঝতে না পারো তাও তোমরা এইভাবেও করতে পারো। আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এই যে 60 টাকা দিয়ে সে জিনিসটা কিনছে মানে কি 100%-এর মান হচ্ছে ক্রয় মূল্য এবং সে সেটা বিক্রি করছে 25% লাভে। তো 25% তার লাভ করতে গেলে সেটাকে বিক্রি করতে হবে 125%-এ।
তাই তো তাকে বিক্রি করতে হবে, তাই না? তো এখান থেকে তোমরা যদি ক্যালকুলেট করো, দেখো 25 4-এ 100 হয় এবং 25 5-এ 125, 4 15-তে হয় 60 এবং 5 15 হচ্ছে আমাদের 75। সুতরাং আমাদের যে বিক্রয় মূল্য অর্থাৎ এসপি সেলিং প্রাইস সেটা কিন্তু আমাদের হতে হবে কত? 75। ঠিক আছে? তো যেভাবেই করো না কেন তোমাদের উত্তর কিন্তু এটাই আসবে। চলো পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে, দেখো পরের প্রশ্নে আমাদের কি বলা হয়েছে, একজন স্কুটার চালক সে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যাত্রা করছেন এবং 2.5 ঘন্টার মধ্যে তিনি কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করবেন, অর্থাৎ কতটা দূরত্ব তিনি কিলোমিটারে অতিক্রম করবেন, এখানে এটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তো আমরা এখান থেকে একটা সূত্র জানি, সেটা হচ্ছে ডিস্ট্যান্স ইকুয়াল টু আমাদের স্পিড ইন্টু টাইমের সাথে সমান হয়। এখানে আমাদের কি করতে হবে, দেখো এখানে আমাদের কি বলা আছে, স্পিড বলা আছে এবং টাইম বলা আছে। আমরা ডিস্টেন্স ভালোভাবে এবার করতে পারবো। তো কিলোমিটার প্রতি ঘন্টা এখানে দেওয়া রয়েছে, সবই ঘন্টায় আছে, কোনো সমস্যা নেই। তো 50 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড এবং টাইম হচ্ছে আমাদের কত, 2 দুগুণে 4, 5/2। তো 5/2 ঘন্টা এটা হচ্ছে আমাদের টাইম। তো এই দুটোকে আমাদের গুণ করলেই আমরা উত্তর পাবো। তো 25 ইন্টু 5, যেটাকে আমাদের উত্তর চলে আসবে কত, 125 কিলোমিটার। এটা কিন্তু কিলোমিটারে আসবে, যেহেতু স্পিড আমাদের কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, তাহলে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ সঠিক উত্তর। তো এইভাবে কিন্তু আমরা সলিউশনগুলো করব। ঠিক আছে, চলো পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে 6 নম্বর প্রশ্ন, সেখানে কি বলা হয়েছে, বলা হয়েছে যে চক্রবর্তী একজন রয়েছেন, তিনি 52 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে গাড়ি চালাচ্ছেন। তার 364 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কতটা সময় লাগবে? তাহলে আমাদের সূত্র সেই একই আছে। কি সূত্র আছে না, ডিস্ট্যান্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। কিন্তু আমাদের এখানে বার করতে বলা হয়েছে কত সময় লাগবে, টাইম বার করতে বলেছে। তো টাইম বার করতে বলেছে মানে কি, টাইম ইকুয়াল টু হয়ে যাবে আমাদের ডিস্ট্যান্স বাই স্পিড, অর্থাৎ ডিস্ট্যান্সকে আমরা স্পিড দিয়ে ভাগ করে দেবো। তো ডিস্ট্যান্স কত আছে, দেখো 364 কিলোমিটার রয়েছে আমাদের টোটাল ডিস্ট্যান্স, টোটাল দূরত্ব রয়েছে, এবং সেটাকে স্পিড দিয়ে আমরা ভাগ করব, যেটা আমাদের 52 কিলোমিটার প্রতি ঘন্টা আমাদের দেওয়া আছে প্রশ্নে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, 4 দিয়ে ভাগ করো, তো 4 13 52 এবং 4 9 36 এবং 4 1 4, আর 7 13 91 রয়েছে। তো কত আসছে আমাদের, 7 ঘন্টা। 7 ঘন্টা আমাদের উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ। ঠিক আছে, ক্লিয়ার হলো এটা? একদম শর্ট, একদম মানে তোমাদের ইজি কনসেপ্ট রয়েছে, কিচ্ছু না। ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড গুণ টাইম, সময় এবং স্পিডের যে গুণফল সেটাই হচ্ছে আমাদের টোটাল দূরত্ব। পরের প্রশ্নে আমাদের কি বলা হয়েছে, দেখো পরের প্রশ্নে আমাদের রয়েছে, যদি কোনো সংখ্যা এবং তার 2/5-এর পার্থক্য যদি 60 হয়, তাহলে সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। তো এটা একটা কনসেপ্টের ওপর রয়েছে। প্রশ্নে যা বলেছে আমরা সেইভাবে একদম চলতে থাকবো। কি বলা হয়েছে, কোনো একটা সংখ্যা, তো কোনো একটা সংখ্যা তোমরা ধরে নাও, কোনো একটা সংখ্যা x, এই সংখ্যাটি এবং তার 2/5-এর পার্থক্য, অর্থাৎ এখানে মাইনাস দিতে হবে, এবং তার 2/5 মানে তো 40%। তো তোমরা এখানে লিখেই নিতে পারো ডাইরেক্ট যে এক্সের 2/5 এর যে পার্থক্য সেটা আমাদের বলেছে কত, 60। তাহলে বলেছে সংখ্যাটা কত, অর্থাৎ এক্সের মান কত। তো তোমরা এখানে কি করতে হয় আমাদের বলো, এখানে দেখো আমাদের প্রথমে 5 নিচে আছে, তার মানে কি 5টা আমাদের এলসিএম নিতে হবে, লসাগু করতে হবে, নিচে 5 আছে। তো 5-এর সাথে এক্স গুণ করলে কত হচ্ছে, 5x মাইনাস, এখানে 5 5 তো কেটেই যাচ্ছে, মানে ওপরে থাকছে আমাদের 2x ইকুয়াল টু হচ্ছে আমাদের 60, এবং 5x থেকে 2x গেলে কত x থাকে, 3x, আর এই 5টা এদিকে গিয়ে কী হবে, গুণ হয়ে যাবে, মাল্টিপল। তো 5 6 30, 5 6 30, তো ওদিকে আমাদের 300 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখান থেকে আমাদের কত আসছে, দেখো 3 এবং 3 যদি কেটে যায়, তাহলে এক্সের মান আমাদের চলে আসছে 100। সুতরাং উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ। একদম নর্মাল, যা প্রশ্নে বলা হয়েছে সেই অনুযায়ী এটাকে আমরা করতে থাকবো। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে অবশ্যই তোমাদের সকলকে বলবো, এই অল ইন্ডিয়া র্যাঙ্কার যে অ্যাপটি রয়েছে, সকলে প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে রাখবে। এবং এখানে কিন্তু আমরা যে সমস্ত তোমাদের এই চ্যানেলে ফ্রিতে জিকে সেকশনটা চালিয়েছি, অর্থাৎ 16টি কিন্তু প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছি, তার যে সম্পূর্ণ সলিউশন এবং পিডিএফ সেটা তোমরা এই অল ইন্ডিয়া র্যাঙ্কার্সের ফ্রি পিডিএফ সেকশানে কিন্তু পেয়ে যাবে। শুধু তাই নয়, তোমাদের জন্য পেইড পিডিএফ যে সেকশন রয়েছে, এখানেও কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ এখানে আপলোড করা রয়েছে। সেগুলোর মধ্যে কী কী রয়েছে তোমাদেরকে দেখিয়ে রাখি। দেখো ভারতের সংবিধান রয়েছে এখানে, এবং ভারতের ইতিহাস, তার সাথে স্ট্র্যাটেজিকে। এই ভারতের সংবিধানেও আমাদের 80টি পেজের মধ্যে কমপ্লিট করানো হয়েছে, এবং এটিও 80টি পেজের মধ্যে কমপ্লিট করে দিয়েছি। আর এখানে কিন্তু রয়েছে 120+ টপিক,
যেখানে দেখতে পাচ্ছ স্ট্যাটিক জিকে। এই স্ট্যাটিক জিকেটি 126টি পেজের মধ্যে আমরা কমপ্লিট করে দিয়েছি, যেটা আসন্ন আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, সুতরাং তোমাদের যদি এগুলো প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটি ডাউনলোড করবে, সেখানে পেইড পিডিএফ সেকশানে এই পিডিএফগুলো পাবে এবং ফ্রি পিডিএফ সেকশানে কিন্তু আমাদের ক্লাসের যে সমস্ত পিডিএফগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি রেলের গ্রুপ ডি পরীক্ষা দিয়ে থাকো সামনে, তাহলে তোমাদের জন্য সায়েন্সের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, সায়েন্সটা, এবং তার সাথে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা মান্থলি পেয়ে যাবে 2025-2026 এই অ্যাপের মধ্যেই পাবে। এবং এনটিপিসির যদি তোমরা পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে কিন্তু এনটিপিসি একদম 2020-21 থেকে শুরু করে 2024-25-26 এই পর্যন্ত সমস্ত প্রশ্নপত্র ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে অ্যাপে। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গ পরীক্ষার্থীদের জন্য ইতিহাস, স্ট্যাটিক জিকে এবং ভারতের সংবিধান এই তিনটে কিন্তু একদম কমপ্লিট দেওয়া রয়েছে অ্যাপের মধ্যে, যাদের প্রয়োজন অবশ্যই তোমরা নিতে পারো। তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নে আসি। বলা হয়েছে 5টি ক্রমাগত জোড় সংখ্যা অর্থাৎ ইভেন নাম্বার এর গড় বা অ্যাভারেজ বলা আছে 40। তাহলে সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছোট সংখ্যার মানটা কত? সবথেকে ছোট সংখ্যাটা বার করতে বলা হয়েছে। তো প্রথমে তো আমাদের দেখতে হবে যে আমরা ধরে নেব যে 5টি সংখ্যা রয়েছে, ঠিক আছে। তো 5টা সংখ্যা বলা হয়েছে, এখানে আমরা ধরেই নিতে পারি, কিন্তু পরীক্ষায় যদি আরও বেশি সংখ্যা দেওয়া হয় তখন কি করব সেটাও বলছি। এখানে 5টা সংখ্যা দেওয়া রয়েছে, তার গড় বলা আছে কত? 40। গড় মানে হচ্ছে একদম মাঝামাঝি যে সংখ্যাটা রয়েছে সেটাই হচ্ছে গড়, যেটা 40 বলা আছে। এবার যেহেতু এটা ইভেন নাম্বার, তাহলে এদের যে ডিফারেন্স সেটা কিন্তু হবে 2 করে। কি বললাম? ইভেন নাম্বার মানে হচ্ছে কত? 2, 4, 6, এগুলো তো আমাদের ইভেন নাম্বার, তাই না? তো 2, 4, 6 মানে হচ্ছে এদের সবার যে ডিফারেন্স সেটা কিন্তু 2, 2 করে হবে। এবং মনে রাখবে যে এখানে কতগুলো সংখ্যা আছে, দেখো এদিকে আমাদের কতগুলো সংখ্যা আছে? 2টো সংখ্যা আছে, আর এদিকেও আমাদের 2টো সংখ্যা রয়েছে। সুতরাং এখানে যে গ্যাপটা তৈরি হবে, এখানে একটা 2-এর গ্যাপ এবং এখানে একটা 2-এর গ্যাপ, অর্থাৎ 4-এর গ্যাপ কিন্তু তৈরি হবে। এখানে ছোট সংখ্যা বলা হয়েছে, তাহলে আমরা ডাইরেক্ট 40 থেকে 4 মাইনাস করে দেবো, তাহলে 36 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেটা অপশান নাম্বার বিতে রয়েছে। যদি এখানে বলা হতো যে সবথেকে বড় সংখ্যা কত হবে, তাহলে এটা হচ্ছে সবথেকে বড় সংখ্যা, যেখানে 40-এর সাথে আমরা 4 যোগ করে দেবো, যেটা 44 আমাদের রাইট অ্যান্সার হতো। ঠিক আছে, এবার যদি মনে হয় যে এইভাবে তোমরা করতে চাও না, তাহলে কিন্তু তোমরা এইভাবেও দেখতে পারো যে প্রথম সংখ্যা যেটা কিন্তু তোমরা ধরে নিতে পারো এ, পরবর্তী সংখ্যা a+2, তারপর রয়েছে a+4, যেহেতু ইভেন নাম্বার তাই এদের ডিফারেন্স 2, 2 করে হবে, তো 4 হলো। এর পরবর্তী a+6 এবং a+8। এখানে টোটাল কতগুলো সংখ্যা হলো? 5টি সংখ্যা। এই 5টা সংখ্যাকে যোগ করে 5 দিয়ে আমাদের ভাগ দিতে হবে। প্রথমত 5টা সংখ্যা যোগ করে আমাদের কত আসছে? 5a প্লাস 8 আর 2 10, 6 আর 4 10, অর্থাৎ 20। তো এই যে 5a প্লাস 20 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু আমাদের কত বলা আছে? 40 হচ্ছে এদের অ্যাভারেজ। অ্যাভারেজ মানে কি? টোটাল সংখ্যাগুলির যোগফল ডিভাইডেড বাই হচ্ছে তার নাম্বার, সেটাই হচ্ছে অ্যাভারেজ। সুতরাং এটাকে আমরা ক্যালকুলেট করব। এখান থেকে ডাইরেক্ট দেখো তোমাদের কেটে যাচ্ছে। কি কেটে যাচ্ছে? 5 5 কেটে যাচ্ছে এবং 5 4 20। তো এখান থেকে কত পাচ্ছি? a+4 ইকুয়াল টু আমাদের আসছে 40 এবং a ইকুয়াল টু হচ্ছে আমাদের 36। এবার তোমাদের বলা হয়েছে সবথেকে ছোট সংখ্যাটি কোনটা? সবথেকে ছোট সংখ্যাই হচ্ছে এ হচ্ছে সবথেকে ছোট সংখ্যা। যদি বলা তো সবথেকে বড় সংখ্যা কোনটা? সবথেকে বড় সংখ্যা হচ্ছে a+8, যেটার মান কত হবে? 8 যোগ করতে হবে, তাহলে 36, আর 4 হচ্ছে আমাদের 40, আর 4 44। 44 আমাদের সবথেকে বড় সংখ্যাটি হতো। তো এইভাবেও কিন্তু তোমরা দেখতে পারো, যেমন খুশি তোমরা সেটা দেখে নেবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, এখানে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে প্রশ্নটি করা হয়েছে। এখানে বলা হয়েছে কি 15 জন পুরুষ একটি কাজ 30 দিনে সম্পূর্ণ করতে পারে, তাহলে 9 জন পুরুষ একই কাজ কত দিনে কমপ্লিট করবে? এখান থেকে একটা যে কনসেপ্ট সেটা হচ্ছে কি না, M1D1 ইকুয়াল টু M2D2 হয়ে থাকে আমাদের। এখানে কি বলা হয়েছে? 15 জন পুরুষের সংখ্যা কত? 15 জন। তারা কত দিনে কাজটা করছে? তারা 30 দিনে কাজ করছে, ইকুয়াল টু। তারপরে বলা হয়েছে 9 জন পুরুষের সংখ্যা কত? এখানে 9, এবং তারা কত দিনে করতে পারবে? এই দিন সংখ্যাটা আমাদের বার করতে হবে এখান থেকে। তো এখান থেকে আমরা এটাকে কিভাবে বার করব? দেখো ক্যালকুলেট করো তোমরা, এখানে 3 দিয়ে কাটো। এখানে দেখো 9-এর মধ্যে 2টো 3 আছে, তো 2টো 3ই কেটে দাও। দেখো একটা 3 দিয়ে 3 10 30 কাটবে, এবং একটা 3 দিয়ে 3 5 15 কাটবে। তো এখান থেকে আমরা দিন সংখ্যাটা কত পাচ্ছি? 50, অর্থাৎ 50 দিন টাইম লাগবে। 50 দিন এখানে টাইম লেগে যাবে এই কাজটি কমপ্লিট করার জন্য। ঠিক আছে, 9 জন
পুরুষের ক্ষেত্রে। তো এইভাবে তোমরা এটা করতে পারো। পরের প্রশ্ন কি বলা হয়েছে? পরের প্রশ্ন রয়েছে 95 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলন্ত একটি ট্রেন একটি খুঁটিকে 18 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য এখানে কত মিটার? মিটারে বলতে হবে ট্রেনের দৈর্ঘ্য। তো এটা আমরা কিভাবে বলবো? এখানে কিন্তু আমাদের দেখতে হবে, যেহেতু আমাদের 95 কিলোমিটার প্রতি ঘন্টা, এখানে যেটা আমাদের ঘন্টায় দেওয়া রয়েছে, তো আমরা এখানে কি করব? ফার্স্টে আমাদের যে সূত্র রয়েছে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড এবং টাইমের গুণফল হচ্ছে আমাদের ডিস্টেন্স বা টোটাল দূরত্ব। তো এটাকে আমরা যদি করতে যাই, এখানে দৈর্ঘ্য বার করতে বলা হয়েছে, সুতরাং এখানে স্পিড বলা হয়েছে 95 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু এটাকে আমাদের মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যেতে হবে, কারণ এখানে মিটারে বার করতে হবে আমাদের উত্তরটা। সুতরাং মিটার প্রতি সেকেন্ডে বার করার জন্য এটাকে আমাদের গুণ করতে হবে 5/18 দিয়ে। কেন বার করতে হবে? আগের ক্লাসে তোমাদের জানিয়েছিলাম। এবং কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে যেতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, এবার আমাদের টাইম কত বলা আছে দেখো, 18 সেকেন্ড। 18 সেকেন্ড আমাদের টাইম দেওয়া রয়েছে, তো এটাকে আমরা গুণ করব। তো এখান থেকে আমরা বুঝতেই পারছি এই দুটোকে আমাদের তো কেটেই যাবে, এবং 5×5 25 5, এবং 5×9 45, 47, আমাদের 475 মিটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো কত উত্তর আসছে? 475 মিটার। অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে। পরবর্তী কী প্রশ্ন রয়েছে? 11 নম্বর প্রশ্ন রয়েছে, যদি কোনো সংখ্যার 28% মান 20 সমান হয়, তবে ওই সংখ্যার 49% মান কত হবে? কোনো একটা সংখ্যা আছে যেটার মান দেওয়া আছে 28%, সুতরাং এই যে 20 সমান হয় বলেছে, ঠিক আছে, কোনো একটা সংখ্যার 28% মান সেটা 20 সমান, তার মানে কি 20 হচ্ছে 28% মান। ঠিক আছে, তাহলে 49% মান কত হবে? 49% মান বার করতে চাইলে 49 দিয়ে আমাদের গুণ করতে হবে, এটাই তো একদম নর্মাল পদ্ধতি। তাহলে আমরা এটাকে কি করব? একদম ক্যালকুলেট করে ডাইরেক্ট উত্তরটা বার করব। 4 7 28 বার চলে যাবে, এবং 4 5 20 বার, আর 7 দিয়ে চলে যাবে এটা, 7 7 49, তাহলে উত্তর চলে আসবে আমাদের 5 7 35। 35 কোন অপশানে রয়েছে? অপশান নাম্বার ডি সঠিক উত্তর হয়ে যাবে এটা আমাদের। দেখো এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেখানে কি বলা হয়েছে? পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে 6টি সংখ্যার গড় হচ্ছে 16, এবং তাদের মধ্যে থেকে একটি সংখ্যা গণনা থেকে বাদ দেওয়া হয়, তাহলে অবশিষ্ট সংখ্যার গড় হয়ে যায় আমাদের 17। মানে কি বলা হচ্ছে ভালো করে দেখো, একদম যদি আমরা বেসিক দিয়ে যদি করি তাহলে আমরা কি জানি যে অ্যাভারেজ মানে কি? তোমাদের আগে বলে রাখি, ভালো করে দাঁড়াও। অ্যাভারেজ মানে গড় মানে হচ্ছে টোটাল যে সংখ্যাগুলো রয়েছে তাদের যোগফল, মানে সাম, ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা রয়েছে সেটা দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ টোটাল নাম্বার অফ যে সংখ্যা সেটা দিয়ে ভাগ দেব টোটাল সংখ্যার যোগফলকে। কিন্তু আমাদের এখানে 6টা সংখ্যার গড় বলা আছে 16, তাহলে তার সাম বার করতে হবে। তার মানে কি সাম মানে কি? সাম মানে আমাদের হয়ে যাবে যে এই দুটোকে আমাদের গুণ করে দিতে হবে ডাইরেক্ট। আমি কীভাবে করব তোমাদের একবার ডাইরেক্ট দেখিয়ে দিই। 6টা সংখ্যার গড় যদি 16 হয়, তাহলে 6টা সংখ্যার যোগফল কত হবে? 6টা সংখ্যার গড় যদি 16 হয়, 6টা সংখ্যার যোগফল হয়ে যাবে আমাদের 6 গুণ 16, যেটা আসবে আমাদের কত? 96। ঠিক আছে, এরপর এখান থেকে একটা সংখ্যা বাদ দেওয়া হচ্ছে, তাহলে সংখ্যাগুলো কত হচ্ছে? 5টি সংখ্যা, এবং এই 5টি সংখ্যার গড় বলা আছে আমাদের 17। তো 5 17 কত হয়? 85। তাহলে তোমাদের বলতে হবে বাদ দেওয়া সংখ্যাটি নির্ণয় করো। তাহলে দেখো, আমি যদি এখান থেকে 6 থেকে 5 বিয়োগ করি, তাহলে যে সংখ্যাটা থাকছে সেটা তো সেই সংখ্যাটাই যেটাকে আমরা বাদ দিয়েছি, তাহলে সেই সংখ্যাটার মানটা কত হবে? এখানে মাইনাস করে দাও। তো এখানে 11 যেটা আসছে আমাদের সঠিক উত্তর চলে আসছে। অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। এটা ছিল একদম বেসিক, কিন্তু এই ধরনের অনেক প্রশ্ন হয়। দেখা গেলো তোমাদের 6টা সংখ্যা দেবে, কিংবা বলে দেবে যে এই ক্লাসে 5 জন পরীক্ষার্থী রয়েছে, তাদের গড় ওজন হচ্ছে এত, শিক্ষকের ওজনও যদি যোগ করে দিই তাহলে নতুন গড় কত হবে, কিংবা এরকম প্রশ্ন দিতে পারে যে 10 জনার যে ওজন সেটা হচ্ছে এত কেজি, সেখান থেকে 2 জন চলে গেল, আবার একজন যুক্ত হলো, তাহলে গড় কত হবে। এই ধরনের যে কোনো কনসেপ্টের তোমাদের অঙ্ক আসুক, তোমাদের এই একটা পদ্ধতি, একদম শর্ট পদ্ধতিতে আমি করে দিচ্ছি, সেটা কিন্তু সমস্ত এই ধরনের এই টাইপের সমস্ত প্রশ্নের জন্য অ্যাপ্লাই হয়ে যাবে। সেটা হচ্ছে, ধরে নেবে এখানে শুধু আমরা গড়গুলো লিখব। ঠিক আছে, দেখো 6টি সংখ্যার গড় আমাদের বলা আছে 16, এবং একটি সংখ্যা বাদ দেওয়া হয়েছে, তার ফলে সংখ্যা হচ্ছে আমাদের 5, এবং তার গড় হচ্ছে 17। ঠিক আছে, এবার তোমরা কি করবে? তোমরা এখান থেকে কি করবে? এখান থেকে কি হচ্ছে দেখো, -1 হচ্ছে, এখানে কত হচ্ছে?
এই দুটো ডিফারেন্সটা এখানে লিখবে। এখানে আমাদের +1 হচ্ছে। এবার এখানে সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কার সাথে কার গুণ করবে। এই যে 6 রয়েছে, 6-এর সাথে তোমরা এর গুণ করবে এবং এই যে -1 রয়েছে তার সাথে এটা গুণ করবে। গুণ করে দুটোকে যোগ করে দেবে, বা যা উত্তর আসবে সেটাই আমাদের ডাইরেক্ট উত্তর হয়ে যাবে। আর এখানে যদি মাইনাস আসে তার মানে বুঝে যাবে যে চলে যাচ্ছে, আর যদি প্লাস আসে তার মানে যে নতুন আসছে তার যোগফল হচ্ছে সেটা। ঠিক আছে, কীভাবে করবে ভালো করে দেখো। দেখো 6 আর 1 গুণ করলে কত হবে? 6। এখানে -17-র সাথে -1 গুণ করলে কত হবে? -17। উত্তরটা আমাদের কত আসবে? -11 আসবে। এই মাইনাস মানে কি? যে ব্যক্তি চলে গিয়েছে, ঠিক আছে, মাইনাস মানে হচ্ছে সে চলে গেছে, আর 11 মানে হচ্ছে তার যে গড় বা তার যে টোটাল অ্যাকচুয়াল যে নাম্বার সেটা হচ্ছে, তার মান হচ্ছে 11। ঠিক আছে, বুঝতে পারলে তো? এইভাবে কিন্তু তোমরা যে কোনো অঙ্ক করতে পারো। এই ধরো তোমাদের শিক্ষকের ওজন সংখ্যা দিক বা যে কোনো ব্যক্তির দিক, সেখানে 1 জন 2 জন 3 জন যে কোনো সংখ্যা থাকতে পারে। তোমরা কি করবে, ডাইরেক্ট পরীক্ষায় যেটা দেওয়া থাকবে যে 6 জনের গড় হচ্ছে এত, তোমরা ডাইরেক্ট বসাবে 6 জনের গড় এত, এবং নতুন যে গড় রয়েছে নতুন সংখ্যাটা লিখবে এবং নতুন গড় লিখবে, এবং তাদের ডিফারেন্স কত হচ্ছে সেটা এখানে দেখে নেবে, এই দুটো। ঠিক আছে, তারপর কার সাথে কার গুণ করতে হবে? উপরে যেটা এটা রয়েছে এর সাথে এর গুণ করবে, এবং নিচের যে এটা রয়েছে তার সাথে এটা গুণ করবে। যদি দেখো প্লাস আসছে তার মানে হচ্ছে যোগ হয়েছে বা এসেছে বা যুক্ত হয়েছে। যদি দেখো মাইনাস হয়েছে মানে সে চলে গেছে, তার কথা বলা হচ্ছে। ঠিক আছে, আমি এটাই বলতে চাইছি। আর যদি তাও না বুঝতে পারো তাহলে বেসিক যেটা বললাম একদম ফার্স্টে সেটা তো রয়েছে। চলো পরবর্তী আমাদের রেশিও থেকে প্রশ্ন রয়েছে। এখানে বলা হয়েছে যে যদি 1/3a = 1/4b = 1/5c হয়, তাহলে a b c এদের রেশিওর অনুপাত কত হবে? তো এই ধরনের অঙ্কগুলো আমরা কি করব, দেখো এখানে তোমরা ডাইরেক্ট যদি ধরে নাও k = k এদের মান, তাহলে আমরা a কত পাবো? এখান থেকে এর মান কত আসবে? দেখো ডাইরেক্ট 3k হয়ে যাবে। ঠিক b এর মান কত আসবে? 4k। এবং c এর মান কত আসবে? c এর মান আসবে আমাদের 5k, তাই তো? তাহলে এখান থেকে আমাদের কে তো নেয়ারই দরকার ছিল না, কে তো কেটেই দাও। এবং এ বি সি তাদের অনুপাত কত আসছে? 3:4:5 কোন অপশানে রয়েছে? অপশান নাম্বার এতে রয়েছে। এই অঙ্কটা আমি কেন নিয়েছি? এই কারণেই নিয়েছি, তোমাদের জিনিসটা বোঝাবার জন্য। ভালো করে এখানে লক্ষ্য করো আমি কি বোঝাতে চাইছি। এখানে কে তো আমার নেওয়ার দরকারই নেই। আমি প্রথমেই বলে রাখি, যদি তোমাদের প্রশ্নে দেওয়া থাকে 1/3a = 1/4b, এর মানেই হচ্ছে এর মান হচ্ছে ডাইরেক্ট 3 এবং বি এর মান হচ্ছে ডাইরেক্ট 4। কী বললাম? যদি কোনো জায়গায় দেওয়া থাকে যে c/5 = d/6, তার মানেই হচ্ছে সি এর মান 5 এবং ডি এর মান 6। কোনো কে ধরতে হবে না, কোনো কিচ্ছু ধরতে হবে না, নিচে যেটা রয়েছে সেটা ডাইরেক্ট হচ্ছে তার ভ্যালু। কিন্তু প্রশ্নে যদি এরকম দেওয়া থাকে 2/5a = ধরে নাও 1/3b, তাহলে রেশিওটা কীভাবে বার করবে? এখান থেকে কিন্তু যেটা আসবে সেটা হচ্ছে এ এর মান আসবে আমাদের কত বলো তো? 5/2। আর বি এর মান আসবে আমাদের কত? 3, তাই তো? এক্ষেত্রে আমাদের এই দেখো এর নিচে যে 2টা রয়েছে এটাকে আমাদের সরাতে হবে। তো কীভাবে সরাবো? 2 দিয়ে দুটোকেই গুণ করে দাও, তাহলেই তো ঝামেলা মিটে যায়, তাই না? তো এখান থেকে আমাদের 5 আসবে এবং এখান থেকে 6 আসবে। যদি এ আর বি এর রেশিও বলে কত হবে, তাহলে 5:6 আমাদের উত্তর হয়ে যাবে সেক্ষেত্রে। আমি কনসেপ্ট কী বলতে চাইলাম সেটা ভালো করে একটু খেয়াল রাখবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু প্রতিটা রেশিওর অঙ্কগুলোও কিন্তু আমরা করতে পারবো। চলো এর পরবর্তী আমাদের যে অঙ্কটি বলা রয়েছে, একজন ব্যক্তি একটি বস্তু 12% ক্ষতির সাথে 220 টাকায় বিক্রি করলেন এবং 10% লাভের জন্য ওই বস্তুর মূল্য কত বাড়াতে হবে? কতটা বাড়াতে হবে, কতটা ইনক্রিজ করতে হবে? ভালো করে এই প্রশ্নটা বুঝবে। দেখো একজন ব্যক্তি সে একটা দ্রব্য 12% ক্ষতিতে বিক্রি করছে, মানে কি? মানে সে বিক্রি করছে 100 থেকে 12% কম, মানে 88%-এ সে জিনিসটা বিক্রি করছে, ঠিক আছে? এবং সেটা কত টাকায় বিক্রি করছে? না 220 টাকাতে সে বিক্রি করছে। এখান থেকে আমাদের ডাইরেক্ট আমরা কী বার করবো? ক্রয় মূল্য 100%-এর মানটা আমাদের বার করতে হবে। প্রথমত এটাকে তোমরা একটু কেটে নাও, ঠিক আছে? তারপর 100% বার করছি। দেখো 11 দিয়ে আমাদের কেটে যাবে, 8×11 88 বার, এবং 11×2 = 22, ঠিক আছে? তারপর এটাকে কেটে দাও আরও 4 দিয়ে 8 এবং 4×5
20 বার। তো 2%-এর মান আমাদের 5 আসলো, আমরা বার করব কত পার্সেন্ট? 100%, যেটা আমাদের কস্ট প্রাইস। তো 100%-এর মান বার করব। তারপর আমাদের বলেছে 10% লাভের জন্য সেই বস্তুটাকে কত বাড়াতে হতো, অর্থাৎ 10%-এর মানটা বার করলেই তো আমাদের হয়ে যাবে। সেটাই তো 100 থেকে আমরা কত বাড়াবো? 10% বাড়াবো। আর সেই বর্ধিত মূল্য সেটাই তো জানতে চেয়েছে এখানে, যে বস্তুর মূল্য কত বাড়াতে হতো। অ্যাকচুয়ালটা আমাদের জিজ্ঞাসা করেনি। বর্ধিত মূল্য কত হতো? বর্ধিত আমাদের কত হতো? 10% হতো, তাই না? তো 10% বাড়াতাম 100 থেকে, তবেই তো আমাদের 10% লাভ হতো। তো আমরা প্রথমে 100%-এর মান বার করবো। দেখো এখানে ভালো করে একটু লক্ষ্য করো আমি কি বলতে চাইছি এই জায়গাটা করে। 2-এর মান যদি 100 হয়, তাহলে 5-এর মান কত হবে? এটা 50 গুণ তো, তাহলে এখানেও নিশ্চয়ই আমাদের 50 গুণই হবে। তাহলে 5 5 25, অর্থাৎ 250 হবে এখানে আমাদের। এটা আমাদের কি আসছে? সিপি, মানে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। এবার আমাদের কি বলা হয়েছে? 100%-এর মান যদি 250 হয়, এবার এখানে দেখো 100%-এর মান যদি 250 হয়, তাহলে 10%-এর মান কত হবে? কত হবে? 100-র মান যদি 250 হয়, তাহলে 10%-এর মান আমাদের 25 হবে। তাই তো হওয়া উচিত না? তাহলে কত বর্ধিত মূল্যটা কত? ডাইরেক্ট আমাদের উত্তর চলে আসলো এটা 25 টাকা। 25 টাকাটাই তো আমাদের 100-র ওপর কত বেশি হচ্ছে সেটাই তো ডাইরেক্ট পার্সেন্টেজ। কোনো জিনিস আমরা যদি বলি 10% আমরা বাড়িয়ে দিয়েছি, তার মানে কি 100 থেকে 10 বাড়িয়েছি, সেটাই তো জিনিস, সেটাই তো আমাদের বলা আছে 25% বা 25 টাকা টাকাতে। তো এটার উত্তর আমাদের 25 টাকা সঠিক উত্তর হবে। একদম সঠিক এবং সহজ পদ্ধতিতে তোমাদের জানিয়েছি, এটাই হচ্ছে একদম শর্টকাট, ঠিক আছে, যেটা একদম বেসিক থেকেই এসেছে। চলো পরের প্রশ্ন কি বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্নে বলা হয়েছে এক্স এবং ওয়াইয়ের অনুপাত, যেটা এখানে দেওয়া রয়েছে এক্স অনুপাত ওয়াই 4:5, ঠিক আছে, এবং এক্সের মান জেডের তুলনায় 20% বেশি, তবে ওয়াইয়ের মান জেডের তুলনায় কত শতাংশ বেশি হবে? বাহ, এই কোশ্চেনটা একটু ভালো কোশ্চেন রয়েছে, অনেকের একটু গুলিয়ে যেতে পারে, তো কোনো গোলানোর কোনো ব্যাপারই নেই। আমি এটা কিভাবে করব সেটা তোমরা ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে। দেখো প্রথমে এখানে 3টে জিনিস দেওয়া রয়েছে, কি কি? এক্স, ওয়াই এবং জেড, ঠিক আছে। তো এক্স ওয়াই জেড এখানে 3টে দেওয়া রয়েছে, এবং এক্স আর ওয়াইয়ের মানটা আমাদের এখানে দেওয়া রয়েছে। আমি কালারটা চেঞ্জ করে করলে ভালো বুঝতে পারবে, 4:5। তো এক্স আর ওয়াইয়ের মান আমাদের পেয়ে গেছি। এবার এখানে দ্বিতীয় লাইনটা এটা, যদি এক্সের মান জেডের তুলনায় 20% বেশি হয়, 20% বেশি এর মানে কি? 20% মানে কি? 1/5, আর 20% বেশি মানে প্লাস 1/5। তার মানে কি? তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে 6/5, তাই তো। 20% মানে হচ্ছে 6/5। এবার কি বলা হয়েছে? যদি এক্সের মান জেডের তুলনায় 20% বেশি হয়, তাহলে জেডের তুলনায় এক্সের মান 20% বেশি মানে হচ্ছে এর 6/5 বেশি, ঠিক আছে। এবার আমরা কি করে করব? তাহলে এইখান থেকে আমরা আরেকটা জিনিস কি বুঝতে পারবো, জেডের মান যদি জেডের থেকে যদি এক্সের মান 6/5 বেশি হয়, তাহলে এই জিনিসটা মনে রাখবে, এক্সের থেকে জেড 5/6 হবে। কত হবে? 5/6। এই জিনিসটা অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে, আমি কি বলতে চাইছি এই জায়গাটা করে। এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাদের বলেছি, যেটা এক্সের মান যদি জেডের থেকে 6/5 গুণ হয়, তাহলে জেডের মান এক্সের তুলনায় কত হবে? 5/6 গুণ হবে। আর সেই জিনিসটাই আমরা এখানে করব। তাহলে আমরা জেডের মানটা কীভাবে বার করব? এখানে জেড রয়েছে, যা এক্স, জেডের মান কত রয়েছে? সরি, কালারটা পাল্টে করলে ভালো বোঝা যাবে। এখানে দেখো এক্সের মান কত বলা আছে? 4। এই চারের আমরা কি করব? 5/6 করব। কেন 5/6 করছি? কারণ বলা হয়েছে যে এক্স বেশি জেডের থেকে। কত বেশি? 6/5 গুণ বেশি, 6/5 গুণ। আমি বলেছি তাহলে এর উল্টো হলে কি হবে? এর উল্টো হলে এই এক্স যেটা 4 দেওয়া রয়েছে, তার 5/6 গুণ হবে জেড, ঠিক আছে। মানে এদিক থেকে এদিকে আসলে যদি আমরা 6/5 গুণ করি, তাও যদি ক্লিয়ার না হয়, আমি আরেকটা জিনিস তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি এর করে, এটা তোমরা বুঝতে পারবে। এখানে লক্ষ্য করো, এখানে আমরা একটা সংখ্যা নিলাম 2, এবং এখানে আরেকটা সংখ্যা নিলাম 6। আমি বলছি যে 2-এর 3 গুণ হচ্ছে 6, 2-এর 3 গুণ হচ্ছে 6। তাহলে 6 কত, 6-এর কত গুণ হবে? 2। এটা যদি এর 3 দিয়ে গুণ হয়,
তাহলে এটা নিশ্চয়ই এর 1/3 দিয়ে গুণ করলে তারপরে আমাদের 2 আসবে। বুঝতে পারলে আমি কী বলতে চাইছি? তো এই জিনিসটা, এই কনসেপ্টটা এখানে কিন্তু কাজে লাগাতে হবে তোমাদেরকে, ঠিক আছে? অবশ্যই এই জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, তবেই কিন্তু ভালো স্কোর করতে পারবে। দেখো এখান থেকে এবার আমাদের অনুপাতগুলো সমান করে দেবো, ঠিক আছে? তো কী করে সমান করব? প্রথমে তো এটাকে 2 দিয়ে কাটলাম আমরা, 2 দুগুণে 4 এবং 3 দুগুণে 6। এবার নিচে দেখো 3 থেকে যাচ্ছে, তো 3 দিয়ে সব কটাকে গুণ করব। 3 4 12, 3 5 15 এবং 3 দিয়ে এটা গুণ করলে 5 দুগুণে 10 থেকে যাবে, ঠিক আছে? তো এখান থেকে এইটুকু আমরা আসলো। এবার লাস্টে কি বলা হয়েছে? ওয়াই এর মান জেডের তুলনায় কত শতাংশ বেশি? ওয়াই এর মান জেডের থেকে ওয়াইয়ের মান কত বেশি আছে? দেখো 5 বেশি। তো 5 তো বেশি, কিন্তু কত পার্সেন্ট বেশি? পার্সেন্টেজে আনতে হবে। তো 5 বেশি, এটা কত পার্সেন্ট বেশি? 5 বেশি কতর থেকে? অবশ্যই 10-এর থেকে। তাহলে 5/2 মানে 1/2, 1/2 মানে কত বেশি? 50% বেশি। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। এই প্রশ্নটা একটু ভালো লেভেলের প্রশ্ন ছিল, ঠিক আছে? তো আস্তে আস্তে আমাদের লেভেল বাড়বে, যত আস্তে আস্তে ধীরে ধীরে আমরা পরবর্তী প্র্যাকটিস সেটের দিকে এগোবো, তত কিন্তু আমাদের কোশ্চেনের লেভেল কিন্তু বাড়তে থাকবে, ঠিক আছে? তো সেই হিসাবে আমরা এগুলোকে ডিজাইন করেছি। চলো পরের প্রশ্ন আমরা দেখি। এখনও যদি কারো ক্লিয়ার না থাকে, আর একবার তোমরা, তোমাদের ভালোভাবে বলছি, আর একবার তোমরা ভালো করে দেখে নাও, একদম গ্যারেন্টি তোমাদের ক্লিয়ার হবেই। যদি তাও না ক্লিয়ার হয়, আগের প্রশ্নটা 15 নম্বর প্রশ্নটা, তাহলে এই 16 নম্বর প্রশ্নটা একটু ভালো করে দেখো। এটাও কিন্তু একই কনসেপ্টে রয়েছে। এখানে বলেছে যদি এ বি এর থেকে 80% বেশি হয়, এর মানে কি? এর মানে কি প্রথমে লিখে নাও। এ বি এবং সি, তিনজন আছে। এ বি সি, এখানে বলা হয়েছে এ বি এর থেকে 80% বেশি। তো 80%-এর ফ্র্যাকশন মানে কি? মানে হচ্ছে আমাদের কত? 4/5। তো এখানে বলেছে এ বি এর থেকে 80% বেশি। তো এ বি এর থেকে 80% বেশি, যেটা 4/5 হচ্ছে যার ফ্র্যাকশান, এটা 4/5 প্লাস। তার মানে এটা অ্যাকচুয়ালি কত হবে বলো তো? এটা অ্যাকচুয়ালি যেটা হবে সেই সংখ্যাটা হচ্ছে 9/5। কত গুণ হবে? 9/5 হবে এটা। তারপরের লাইনে কি বলেছে? বি সি এর থেকে 20% কম হয়। দেখো বি সি এর থেকে কম, ঠিক আছে? তো সি এর থেকে এটা কত কম আছে? 20% কম। 20% কম, তার মানে কি? 20% মানে হচ্ছে কত? যেটা হচ্ছে 1/5। আমি এখানে পাশেই লিখছি, কিন্তু কম বলেছে, তার মানে কত গুণ হচ্ছে? 4/5 হচ্ছে তার মানে, তাই তো? সব একদম ক্লিয়ারভাবে তোমাদের ওপরে কিন্তু আমি লিখে দিচ্ছি এখানটা করে, ভালো করে বুঝবে। প্রথমে লাইনে বলেছে এ বি এর থেকে 80% বেশি। 80% বেশি মানে হচ্ছে 4/5। এটা ফ্র্যাকশানে তোমরা কনভার্ট করবে, 4/5 গুণ হবে। কিন্তু বেশি বলেছে, তার মানে 9/5 গুণ, যেটা আমরা এখানে লিখেছি 9/5 গুণ, ঠিক আছে? এবং পরেরটাই বলেছে যে বি সি এর থেকে 20% কম। 20% কম মানে হচ্ছে 1/5 কম। কিন্তু 1/5 কম, তার মানে কি? তার মানে হচ্ছে 4/5। আসলটা হচ্ছে 4/5 এটা। এবার সলিউশনটা আমরা করব। প্রথমে সঠিকভাবে সেটাকে সাজিয়ে নিতে হবে। দেখো একজন আরেকজনের থেকে এত বেশি, এ আবার এর থেকে এত বেশি, এটাকে কিভাবে সাজাবো? দেখো নিচে দেখো সবার 5-5 করে আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে। তার মানে আমরা ধরেই নিই না যে দুটো 5-এর গুণফল 5-5-এ 25। তো ধরে নাও সিকে 25, সেটাই সব থেকে বেস্ট হবে। তাহলে কোনো কিছু আমাদের ক্যালকুলেশন করতে হবে না বেশি। তো 25-এর 4/5 যদি আমরা করি তাহলে কত হবে? 25-এর যদি 4/5 করো তাহলে কত হবে? 5-5-এ 25 হবে এবং 4-5-এ 20 হয়ে যাবে, তাই তো? তো সেটাই আমাদের করতে হবে। তো বি এর মান আমাদের চলে আসবে কত? 20। এবার বলেছে যে এ আবার 20-র 9/5। তো 20-র যদি আবার 9/5 করি আমরা, কত পাবো? 4-5-এ 20 এবং 4-9 36 পাবো, তাই তো? তো সেটাকে আমরা ডাইরেক্ট বসিয়ে দিলাম এর ঘরে 36। তো রেশিও আমাদের চলে আসলো একদম আমাদের সামনে। এবার এখানে কোনো কিছু কাটাকুটি যাচ্ছে? কোনো কিচ্ছু কাটাকুটি যাচ্ছে না, মানে এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রেশিও। এ রেশিও বি রেশিও সি, যার আমাদের অ্যাকচুয়াল মান চলে আসছে 36, 20 এবং 25। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে। এখনও পর্যন্ত যদি ক্লিয়ার না হয় 15 নম্বর এবং 16 নম্বর এই দুটোকে একটু ভালো করে খেয়াল করো। পুরো কনসেপ্ট কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? পুরো কনসেপ্ট আমি তোমাদের আরেকবার তাও বলে দিচ্ছি। আমি তোমাদের কি বলেছিলাম দেখো, 2 যদি এখানে থাকে এবং এখানে যদি আমরা 4 নিই, আমি প্রথমে তোমাদের বলেছিলাম যে প্রথম কনসেপ্টে যে এটা যদি এর কত গুণ হচ্ছে দেখো, 2 দুগুণে 4। এটা যদি এর দুগুণ হয় তাহলে আমি বললাম যে 2-এর যদি দ্বিগুণ 4 হয় তাহলে 4-এর কত গুণ হচ্ছে 2। আমি এটা বললাম 4-এর তাহলে কত গুণ 2 হবে। এটা যদি এর দ্বিগুণ হয় তাহলে নিশ্চয়ই এটা এর 1/2 গুণ হবে,
এটাই তো বললাম। আবার এখানে আরেকটা জিনিস মনে রাখবে, 1/4 কম, মানে 1/4 কম মানে হচ্ছে 25% কম। তো এর মানে কি? এর মানে সেটা কত গুণ হচ্ছে? এর মানে সেটা হচ্ছে 4-এর থেকে 1 কম, মানে 3/4 হবে। এবং যদি এখানে প্লাস থাকতো তাহলে 1-এর থেকে 4-এর থেকে 1 বেশি, তার মানে হতো আমাদের কত? 5/4। তো এই কনসেপ্টগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে, না হলে কিন্তু সমস্যা। ঠিক আছে, এগুলো একদম বেসিক জিনিস, যেগুলো আমাদের মানে এর ভিত্তি, এই ভিত্তি থেকেই কিন্তু আমরা প্রতিটি অঙ্ক কিন্তু করে থাকি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। যদি একটি রাশির মান 7 বছরে 4 গুণ হয়, তবে কত সময়ে সময় বার করতে হবে সেটা সাধারণ সুদে একই হারে 16 গুণ হয়ে যাবে? তো ভালো কোশ্চেন রয়েছে, ভালো করে কোশ্চেনটা দেখো আমরা কিভাবে করব এটা। প্রথমে কি বলা হয়েছে? প্রথমে আমরা ধরে নেব আমাদের প্রিন্সিপাল যেটা আছে সেটা হচ্ছে 100। প্রিন্সিপাল হচ্ছে আমাদের কত? 100। কি বলেছে? যে 7 বছরে 4 গুণ হয়ে যাচ্ছে। 4 গুণ হচ্ছে এর মানে কি? 4 গুণ হয়ে যাচ্ছে এর মানে এটা 400 হচ্ছে। 100 টাকাটা বেড়ে 400 টাকা হচ্ছে। কত বছরে হচ্ছে? 7 বছর টাইম লাগছে। 7 বছর। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? তাহলে 100 টাকা যদি 400 টাকা হয় তাহলে সুদ কত টাকা হচ্ছে? সুদ আমাদের এখানে হচ্ছে 300 টাকা। ঠিক বললাম তো? ভালো করে ভেবে দেখো। 100 টাকা প্রিন্সিপাল থেকে 400 টাকা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে, তার মানে 300 টাকা আমাদের সুদ, যেটা 7 বছরে হচ্ছে, প্রশ্নে বলা আছে। পরবর্তী বলেছে, তবে কত সময়ে সাধারণ সুদে একই হারে আমাদের এই জিনিসটাই আবার 16 গুণ হয়ে যাচ্ছে। 16 গুণ হয়ে যাচ্ছে মানে 1600 হচ্ছে, মানে 100 টাকাটা 1600 গুণ মানে 1600 হয়ে যাচ্ছে। এখানে আমাদের কি বলেছে? কত সময়? এখানে আমাদের টাইম বার করতে বলা হয়েছে। তো টাইমটা আমাদের বার করতে হবে, এখানে টি সময় ধরে নিলাম। তো টাইম আমরা জানি না, কিন্তু সুদ কত আসছে সেটা আমরা জানি। সুদ আমাদের আসছে 1500, তাই তো? 100 টাকা যদি আমাদের 1600 টাকা হয়ে যায় অ্যামাউন্ট, এগুলো হচ্ছে কি অ্যামাউন্ট। তাহলে ভালো করে দেখো, লক্ষ্য করো, 100 টাকা 400 টাকা হয়ে যাচ্ছে, সুদ হচ্ছে 300 টাকা। এটা ক্লিয়ার? কত বছরে হচ্ছে? প্রশ্নে বলা আছে 7 বছরে হচ্ছে। তারপরে এই 100 টাকাটাই আবার 1600 টাকা হয়ে যাচ্ছে, তার মানে সুদ 1500 টাকা হচ্ছে। ঠিক আছে, কত সময়ে হচ্ছে জানি না, টি সময়ে হচ্ছে, এটাই প্রশ্নে বলা আছে, টিটাই আমাদের বার করতে হবে। এবার কীভাবে করব? ভালো করে এবার এই জায়গাটা করে লক্ষ্য করো, যে 7 বছরে 300 টাকা সুদ, আর এখানে লক্ষ্য করো যে কত বছরে আমরা জানি না, টি বছরে কত সুদ হচ্ছে? 1500 টাকা সুদ। তো এই জায়গা করে যদি আমরা ভালো করে দেখি তাহলে আমরা বুঝতে পারছি যে এটা এর কত গুণ? 5 গুণ। তাহলে এটা নিশ্চয়ই এর 5 গুণ হবে। তাহলে 5 সাথে কত হবে? টি এর মান 35, 35 বছর হয়ে যাবে। ক্লিয়ার? একদম ডাইরেক্ট কিন্তু উত্তর বার করে দিলাম, 35 ইয়ার্স, 35 বছর। একদম ক্লিয়ার, সুন্দরভাবে তোমাদের কিন্তু বুঝিয়ে দিয়েছি। ভালো করে যদি না বুঝতে পারো আরেকবার তোমরা এই ভিডিওটা ভালো করে দেখে নাও, পুরো জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর এখান থেকে প্রশ্ন সরল সুদে অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করা হবে। যদি প্রশ্নের মান একটু উচ্চমানের করা হয় তাহলে এই ধরনের প্রশ্ন তো অবশ্যই আসবে। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করলাম, জিনিসটা প্রতিটা ভালো করে বুঝিয়েছি, এবং লাস্টে কি করলাম দেখো, লাস্টে জিনিসটা এই জায়গাটা করে আমি লক্ষ্য করতে বললাম কেন? কারণ 7 বছরে 300 টাকা সুদ, সেটাই আমরা এখানে লিখেছি। 7 বছরে 300 টাকা সুদ হচ্ছে, তাহলে 1500 টাকা সুদ হয়ে যাচ্ছে। 1500 টাকা সুদ কত বছরে হবে এটা আমাদের বার করতে হবে, তাই তো? তো ওই নিয়মেই তোমরা বার করতে পারতে। অথবা আমরা এটা কি করলাম না, এটা হচ্ছে এর 5 গুণ, তাহলে এদিকেও এর 5 গুণ হবে, সেই হিসাবে আমরা সমান করলাম, এবং 35 বছর, অপশান নাম্বার ডি আমাদের উত্তর চলে আসলো। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি এবার। দেখো, পরের প্রশ্নটাও কিন্তু আমাদের একই কনসেপ্ট রয়েছে। কনসেপ্ট কী রয়েছে ভালো করে খেয়াল করো তোমরা। এখানে বলা হয়েছে কি দেখো, একটি রাশির মান নির্দিষ্ট হারে 4 বছরে দ্বিগুণ এবং সাধারণ সুদে একই হারে কত বছরে সেটা 16 গুণ হবে। দেখো একই প্রশ্ন, আগের প্রশ্ন এবং এখনকার প্রশ্ন দুটোই একই। যদি আগের প্রশ্ন বুঝতে না পারো আরও একবার বুঝে নাও। ঠিক আছে, আমি আরেকবার ভালো করে তোমাদের করিয়ে দিচ্ছি। প্রিন্সিপাল আমরা ধরে নেব কত? 100 টাকা। 100 টাকাটা আমাদের কত গুণ হচ্ছে? 4 বছরে। টাইম বলা আছে 4 বছর। 4 বছরে এটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। দ্বিগুণ মানে কি? 200 টাকা হচ্ছে। তাহলে আমাদের সরল সুদটা কত হচ্ছে? ইন্টারেস্ট আমাদের হচ্ছে 100 টাকা যদি 200 টাকা হয় তাহলে সুদ কত হবে? 100 টাকা সুদ।
100 টাকাটা আমাদের অ্যামাউন্ট 200 টাকা হয়ে যাচ্ছে 4 বছরে, তাহলে সুদ কত হচ্ছে 200 টাকা, 100 টাকা। এরপরে কি বলেছে, একই হারে কত বছরে সেটা 16 গুণ হবে, অর্থাৎ এই 100 টাকাটাই আবার আমাদের 16 গুণ অর্থাৎ 1600 টাকা হয়ে যাচ্ছে। কত বছরে হচ্ছে আমরা জানি না, সেটাই বার করতে হবে। কিন্তু বলা আছে যে এটা সুদ, সুদ কত হচ্ছে তাহলে দেখো, 100 টাকা আমাদের 1600 টাকা হয়ে যাচ্ছে, তাহলে সুদ এখান থেকে আমরা পাচ্ছি 1500 টাকা, 1500 টাকা আমরা সুদ পাচ্ছি। এবার একই জিনিস, সেম কনসেপ্ট আরেকবার তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে এই জায়গাটা করে লক্ষ্য করবে এবং এই জায়গাটা করে লক্ষ্য করবে, ঠিক আছে? তো 4 বছরে 100 টাকা সুদ, এই জিনিসটা আমি আরেকবার সাজাচ্ছি। 4 বছরে সুদ হচ্ছে 100 টাকা, তাহলে 1500 টাকা সুদ ঠিক কত বছরে হবে এটাই বার করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এর কত গুণ, দেখো 15 গুণ, তাহলে নিশ্চয়ই এটাও এর 15 গুণ হতে হবে, তবেই তো আমাদের উত্তর আসবে, তাই না? তো 4 15 কত হবে, 60 বছর। তো 60 বছর, অপশান নাম্বার কত রয়েছে, ডি, সঠিক উত্তর আমাদের হয়ে যাবে এটা। ক্লিয়ার? আবারও যদি ক্লিয়ার না হয় ভালো করে তোমরা দুটো দেখো, তাহলে একদম 100% ক্লিয়ার হবে। চলো পরের প্রশ্ন কি আছে। পরবর্তী প্রশ্নে আমাদের বলা আছে, এক ব্যক্তি একটি ফ্যান কিনলেন যার মুদ্রিত মূল্য মানে হচ্ছে মার্ক প্রাইস 200 টাকা। তিনি সেটাকে 30% এবং 20%-এ দুটি ধারাবাহিক ছাড় দিয়েছেন, তবে ফ্যানটির জন্য তাকে কত টাকা পরিশোধ করতে হয়েছে? তো এখানে এই যে ধারাবাহিক ছাড় বা সাকসেসিভ ডিসকাউন্ট এখানে দেওয়া হয়েছে, যার মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা। সবার আগে এই পার্সেন্টেজের যে নিয়ম রয়েছে এটাকে একটু ভালো করে তোমরা দেখো। যদি আমাদের 100 টাকা থাকে এবং তার মধ্যে আমরা যদি বলি 30% ডিসকাউন্ট, এই 30% ডিসকাউন্ট মানে কি? তার মানে 30% আমরা এখান থেকে ছাড় দিচ্ছি, মানে 100 টাকায় 30 টাকা ছাড় দিচ্ছি এবং আমাদের 70 টাকা এটা আসছে। এবং 20% ছাড় মানে হচ্ছে এই 100 টাকার মধ্যে 20% ছাড় দিচ্ছি এবং 80 টাকা আমাদের হচ্ছে। এর মানে তো তাই 100 টাকার ওপর। এবং এই জিনিসটা আরেকটু ভালো করে তোমরা লক্ষ্য করো, 30% ছাড় এর মানে কি? 30% ছাড় মানে হচ্ছে ফ্র্যাকশান যদি করি 3/10, অর্থাৎ 3 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 10 টাকার ওপর। তার মানে আসল প্রাইসটা কত আসছে, 7 টাকা, মানে 7/10 হচ্ছে এর ফ্র্যাকশান, তাই তো? ঠিক সেরকমভাবেই 20% মানে হচ্ছে আমাদের কত, 1/5, যেটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তার মানে আসল যে জিনিসটা আসছে সেটা 5 থেকে 1 কম, মানে 4/5। এই দুটো ক্লিয়ার হলো? এটা একদম পার্সেন্টেজের কনসেপ্ট। এই জিনিস দিয়ে আমরা এই অঙ্কটা কীভাবে করব, একদম নর্মাল পদ্ধতি, ভালো করে এবার দেখো। প্রথমে তো বলা হয়েছে জিনিসটার দাম হচ্ছে 200 টাকা, 200 টাকা হচ্ছে তার মার্ক প্রাইস বা এমপি, কারণ ডিসকাউন্ট কিন্তু আমাদের মার্ক প্রাইসের ওপর হয় বা অঙ্কিত মূল্যের ওপর হয়, যেটা মুদ্রিত মূল্য বলা আছে। এর ওপর 30% ডিসকাউন্ট যদি দিই তাহলে আমাদের বিক্রি করব কত টাকায়? 30% ডিসকাউন্ট দিলে সেটাকে 70%-এ বিক্রি করবো, অর্থাৎ 7/10 হচ্ছে এর ফ্র্যাকশান। ঠিক সেই রকম 20% যদি ডিসকাউন্ট দিই তাহলে সেটাকে আমরা 8/10 লিখব, তাই তো? তো এটাকে ক্যালকুলেট করলেই আমাদের উত্তর চলে আসবে। সুতরাং দুটো শূন্য কেটে দাও। 7 8 56, 56 ইন্টু 2 কত হয়? 56 ইন্টু 2 যেটা আমাদের চলে আসবে 110, আর 2 112। অপশান নাম্বার কত রয়েছে? অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে। এবার যদি তোমরা এই অঙ্কটা এইভাবে না করে, এই যে আমাদের দুটো আলাদা আলাদা ডিসকাউন্ট দেওয়া আছে, ধারাবাহিক ডিসকাউন্ট, তার মানে হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট। এই সাকসেসিভ ডিসকাউন্টের একটা সূত্রও রয়েছে, সেই অনুযায়ী যদি আমরা করি সেটা কীভাবে করব দেখো, সেটাও করতে পারো তোমরা। প্রথমে তো আমরা 30% ডিসকাউন্ট দিচ্ছি, তারপর 20%, মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হয়, তারপর 30 ইন্টু 20 ডিভাইডেড বাই 100। তো এটা সূত্র কী রয়েছে, প্রথমে যে পার্সেন্ট তোমরা ডিসকাউন্ট দিচ্ছ মাইনাস এ, তারপর মাইনাস বি, তারপরে প্লাস মাইনাসে যা হচ্ছে প্লাস বা মাইনাস যা হবে, তারপর আমাদের যেটা আসবে, যেহেতু মাইনাস মাইনাস রয়েছে তাই আমাদের এটা প্লাসই হবে, এবং এখানে AB/100, এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র দিয়ে কিন্তু আমাদের এটা করতে হয়, সাকসেসিভের নিয়ম। তো এটা অনুযায়ী তোমরা যদি করো আমাদের দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এবং 30 আর 20 কত হচ্ছে, -50, আর এদিকে আসছে আমাদের কত, প্লাস 3 দুগুণে 6, তার মানে কত হচ্ছে, মাইনাস কত হচ্ছে, 44%। তো 44% আমাদের ডিসকাউন্ট দিতে হবে এই 200 টাকার ওপর। 200 টাকার ওপর 44% আমাদের ডিসকাউন্ট দিতে হবে, তাহলে আমাদের চলে আসবে সামনে। তাহলে তোমরা কি করবে, 200 টাকার ওপর 44% ডিসকাউন্ট দাও। তাহলে 200 টাকার ওপর যদি আমরা 44% ডিসকাউন্ট দিই তাহলে আমরা জিনিসটা বিক্রি করবো কত, 56%-এ, তাই তো? তো এটাই আমাদের বার করতে হবে। 56 দুগুণে কত, 112।
এইভাবেও তোমরা করতে পারো, যেমন খুশি তোমরা করতে পারো, শুধু প্রশ্নে যেমন বলবে সেই অনুযায়ী কিন্তু আমাদের চলতে হবে। পরের প্রশ্নটা তোমরা একটু ভালো করে দেখো। পরের প্রশ্ন আমাদের অ্যাভারেজ থেকে রয়েছে m+3, m+5, m+6 এবং m+9 তার সাথে m+12 এই সবগুলোর গড় কত হবে। তো আমরা কী করবো, ডাইরেক্ট এগুলো কী করবে, যোগ করবে। কীভাবে যোগ করবে, এম কতগুলো আছে, 1, 2, 3, 4, 5টা এম আছে, তাহলে 5m প্লাস, দেখো এখানে কত কত রয়েছে আমাদের, দেখো 9 আছে এবং 12 আছে, 9 আর 12 আমাদের কত হচ্ছে 21 আর 6 27 সাথে যদি 3 যোগ করি তাহলে কত হচ্ছে 30 এবং 35 যোগ করে আমাদের 35 আসছে। এবার কতগুলো সংখ্যা আছে মোট, 1 2 3 4 5, 5টা সংখ্যা মানে 5 দিয়ে ভাগ দেবে, এর গড় আমাদের বার করতে হবে। তো এটা আমাদের ডাইরেক্ট হয়ে গেল, দেখো 5 এবং 5 কেটে যাচ্ছে আর 5 সাথে কত হয় 35, সুতরাং m+7 আমাদের ডাইরেক্ট কিন্তু উত্তর হয়ে যাবে। অপশান নাম্বার এ সঠিক উত্তর। তো এগুলো কিচ্ছু নেই, ঠিক আছে, একদম ইজি কোশ্চেন। তোমাদের যদি গড় থেকে প্রশ্ন হয় একদম ইজি লেভেলের, তাহলে এই ধরনের প্রশ্নে আসবে। গড় মানে কি তোমাদের আগেও বলেছি, অ্যাভারেজ মানে হচ্ছে টোটাল সংখ্যাগুলোর যোগফল মানে তাদের সাম ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ দিতে হয়, তাহলে সেটা অ্যাভারেজ চলে আসে। আমরা সেটাই করলাম, এই সংখ্যাগুলো সব কটা যোগ করলাম এবং টোটাল 5টা সংখ্যা আছে তাই 5 দিয়ে ভাগ দিয়েছি এবং তার ফলে আমাদের গড়টা সামনে চলে এসেছে এটা, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্নে কী বলা হয়েছে, একদম বিভাজ্যতা অর্থাৎ নাম্বার সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে ডিভিজিবিলিটি। এবং এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। এখানে আমাদের বলা হয়েছে এখানে একটা সংখ্যা দেওয়া রয়েছে এবং এটা 8 দিয়ে বিভাজ্য হতে হবে, তাহলে এই যে ওয়াই রয়েছে এর মান কত হবে, এটা আমাদের বার করতে হবে। তো সংখ্যা কী আছে, 6 4 8 4 ওয়াই এবং 6, এটাকে আমাদের ভাগ দিতে হবে কত দিয়ে, 8 দিয়ে। কিন্তু আমরা জানি 8 দিয়ে ভাগ করার আমাদের প্রয়োজন নেই, কারণ 8 দিয়ে ভাগ করার অর্থই হচ্ছে সেখানে 4 রয়েছে, একটা ফ্যাক্টর 4 দিয়ে চেক করব আমরা। 4 দিয়ে চেক করার নিয়ম কী আছে, লাস্টের দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। এটা তোমাদের নাম্বার সিস্টেমে আগের প্র্যাকটিস সেটা কিন্তু বলেছিলাম, ঠিক আছে। এটা বিভাজিত নিয়ম আছে, তো সেই অনুযায়ী আমরা করব। কীভাবে করব ভালো করে এবার দেখো। এখানে সংখ্যা আছে, প্রথমে ড্যাশ দাও এবং 6, ড্যাশ মানে হচ্ছে ওয়াই। এই দুটো সংখ্যা আমাদের ভাগ দিতে হবে 4 দিয়ে, যে সংখ্যাটা ভাগ যাবে ধরে নাও সেটাই উত্তর। কিন্তু প্রশ্নে আমাদের কি বলেছে এটাও খেয়াল রাখতে হবে, ন্যূনতম। এখানে মিনিমাম বলেছে না ম্যাক্সিমাম বলেছে, মিনিমাম বললে আমরা ডাইরেক্ট প্রথমে দেখে নেব যে কত কত দিয়ে যাচ্ছে, ঠিক আছে। যেহেতু মিনিমাম বলেছে আমরা প্রথমে কি করব, 0 ধরব, ঠিক আছে। তো 0 ধরব, 0 6, এটাকে কি 4 দিয়ে ভাগ করা যায়, যায় না, তাই এই সংখ্যাটা আমরা নিতে পারবো না। তারপরে কত নেব, 1 নেব। দেখো 16কে কি 4 দিয়ে ভাগ যায়, একদম যায়। এটা কি মিনিমাম সংখ্যা, একদম তাই, এটাই মিনিমাম নাম্বার। তাহলে ওয়াইয়ের মানটা কত হবে, 1। অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে। কিন্তু পরীক্ষায় যদি মিনিমাম না থাকতো, এখানে ন্যূনতম না দিয়ে এখানে যদি বলা হতো ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কী হবে, তাহলে আমরা কি করতাম, তাহলে আবারও আমাদের চেক করতে হতো, এখানে 6 দিতে হতো এবং এখানে পরপর চেক করতে থাকতে হতো। দেখো এখানে যদি আমরা 2 দিই, 26কে 4 দিয়ে ভাগ যাবে, যাবে না। যদি 3 ধরি, 3কে কি 4 দিয়ে ভাগ যাবে, 36কে, তো 36কে 4 দিয়ে ভাগ যাচ্ছে না, 4 9 36 যাচ্ছে, কে বলেছে যাচ্ছে না, 36 যাচ্ছে। তারপর 46 যদি নিই 4 দিয়ে ভাগ যাবে না, যাবে না। 56 যদি নিই, হ্যাঁ 56 ভাগ যাবে। পরবর্তী 6 যদি নিই, 66 4 দিয়ে ভাগ যাবে, যাবে না, তার মানে 6 হবে না। 7 দিয়ে যদি নিই, 7 দিয়ে ভাগ যাবে, নিশ্চয়ই যাবে। তারপর যদি এটা 8 নিই, ভাগ যাবে না, যাবে না। কিন্তু যদি 96 নিই, ভাগ যাবে, নিশ্চয়ই যাবে। তাহলে যদি বলা হতো এর ম্যাক্সিমাম মান কত হবে, তাহলে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এই ওয়াইয়ের মান তখন হতো আমাদের কি 9 কিন্তু সেক্ষেত্রে ম্যাক্সিমাম হতো যদি এখানে ম্যাক্সিমাম বলা থাকতো। এখানে মিনিমাম বলা আছে, তাই জন্য আমরা উত্তর নেব 1, অনলি 1 আমাদের সঠিক উত্তর হবে, ঠিক আছে। ভালো করে ক্লিয়ার হলো। আমি একটা প্রশ্নের মধ্যে যত সংখ্যক তোমাদের প্রশ্ন হতে পারে সেগুলো কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি, কোনো ডাউটই যদি তোমাদের না থাকে সেটাই কিন্তু আমি চেষ্টা করছি। যদি ভালো লাগে সলিউশন এবং আমাদের প্রশ্ন এবং তার সলিউশন অ্যান্সার করার পদ্ধতি, তাহলে তোমরা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং এই পেজটিকে ফলো করে রাখবে। যদি তোমাদের মনে হয় কিছু শেখা যাচ্ছে তারপর তোমরা করবে, না হলে কিন্তু প্রয়োজন নেই।
দেখো পরের যে প্রশ্নটি বলা হয়েছে 22 নম্বর প্রশ্ন, এ একা একটি কাজ 14 দিনে সম্পন্ন করে, যখন বি একা ওই কাজ 21 দিনে সম্পন্ন করতে পারে এবং প্রথম দিন বি একা কাজ করে এবং দ্বিতীয় দিন এ একা কাজ করে এবং এই কাজটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত এভাবেই চলতে থাকে, তাহলে মোট পূর্ণ হতে কত সময় লাগবে? ভালো করে প্রশ্নটা ভালো করে পড়ো। প্রথমত বলেছে আমাদের এ একা করতে পারে, ঠিক আছে, এ একা 14 দিনে করতে পারে এবং বি একা 21 দিনে করতে পারে। প্রথমত এই দুটোর আমরা এফিসিয়েন্সি বার করব এবং এটা এফিসিয়েন্সি বার করতে গেলে আমাদের এলসিএম বা লসাগু প্রথমে বার করতে হবে। তো লসাগু বার করার পদ্ধতি কী আছে? দেখো দুজনের মধ্যেই 7 আছে, তো 7 নিয়ে নাও, 7 দুগুণে 14, 2টা নিয়ে নিলাম আর 3 7 21, 3ও নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে সম্পূর্ণ কাজ, অর্থাৎ টোটাল ওয়ার্ক হচ্ছে এটা। এরপর এখানে আমাদের কি খেয়াল রাখতে হবে? দেখো 14, 7 দুগুণে 14, মানে এখানে 3 হচ্ছে এফিসিয়েন্সি এর এবং বি এর এফিসিয়েন্সি হচ্ছে কত? 3 7 21 কেটে যাচ্ছে, থাকছে 2, মানে 2 হচ্ছে বি এর এফিসিয়েন্সি। এবার কি বলেছে এখান থেকে? প্রথম দিন বি একা কাজ করে, তাহলে প্রথম দিন বি একা যদি কাজ করে সে 2 ইউনিট কাজ করতে পারবে এবং দ্বিতীয় দিন এ একা কাজ করে, সেও যদি একা কাজ করে সে একদিনে 3 ইউনিট করতে পারে। আর টোটাল কাজ হচ্ছে এটা হচ্ছে টোটাল কাজ, টোটাল ওয়ার্ক। এই প্রক্রিয়ায় কাজ পূর্ণ হওয়া পর্যন্ত এভাবেই চলতে থাকছে, অর্থাৎ এইভাবেই কিন্তু চলছে। ও আলাদা কাজ করছে, বি আলাদা কাজ করছে এবং বলেছে যে কাজটা কমপ্লিট হতে মোট কত দিন সময় লাগবে এটা আমাদের বার করতে হবে। দেখো এরা দুজনে মিলে একদিনে করে 3 এবং 2 করছে, কিন্তু তারা দুজনে 2 দিনে, টোটাল 2 দিনে কতটা করছে? 2 দিনে তারা কিন্তু করছে কত ইউনিট? 5 ইউনিট। সুতরাং 5 ইউনিট কাজ তারা 2 দিনে করছে, এটা আমরা বুঝতে পারছি। এবার টোটাল কাজটা কত রয়েছে? 7 দুগুণে 14 এবং 3 14 42, টোটাল কাজ হচ্ছে আমাদের কত? 42 ইউনিট টোটাল কাজ। এই টোটাল কাজটা আমাদের করতে হবে। তো 42-এর কাছাকাছি যাওয়ার জন্য আমাদের কত দিয়ে গুণ করতে হবে? 5 6 30, 5 7 35, কিন্তু 5 8 40, সুতরাং 8 দিয়ে যদি গুণ করি, অর্থাৎ 40 যদি আমরা এখানে নিই, 40 ইউনিট কাজ করতে 8 দিয়ে গুণ করতে হচ্ছে এখানে, তাই তো? তার মানে এটাকেও 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে 8 দুগুণে 16, তাহলে কি হচ্ছে? 16 দিনে তারা 40 ইউনিট কাজ কমপ্লিট করে দিচ্ছে। থাকছে আর 2 ইউনিট। এই 2 ইউনিট কাজটা কে করবে? কারণ প্রথম দিন করছে বি একা, সুতরাং বি করবে। আর বি সে একদিনে 2 ইউনিট করতে পারে, তার মানে দেখো টোটাল কাজটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে পরের দিন বি আসছে, সে আর একদিনে 2 ইউনিট কাজ কমপ্লিট করছে, তাহলে এই 42 ইউনিট কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। টোটাল কাজটা সম্পূর্ণ হতে মোট কত দিন টাইম লাগলো? তাহলে কত দিন? এখানে 16 দিন লেগেছে এবং এই বি আর একদিন করছে, টোটাল 17 দিন টাইম লাগছে এই টোটাল কাজটা কমপ্লিট হতে। একদম সুন্দরভাবে বেস্ট পদ্ধতি যেটা হতে পারে সেটার মাধ্যমে তোমাদেরকে এটা কমপ্লিট করে দিলাম, ঠিক আছে? চলো পরের 23 নম্বর যে প্রশ্ন রয়েছে, প্রশ্নটা আমাদের একটা একদম বলতে পারো সিম্পলিফিকেশন, অর্থাৎ সরলীকরণ থেকে এই চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। এটা একদম যে পদ্ধতি রয়েছে সেটাও বলে রাখি। প্রথমে আমাদের প্রথম ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর থার্ড ব্র্যাকেট যদি থাকে সেই কাজটা করতে হবে। এবং এখানে সাইনের কথা যদি বলি, সবার প্রথম অফের কাজ হবে, তারপর ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগ এবং তারপর বিয়োগ, ঠিক আছে? তো এই নির্দিষ্ট যে কি বলবো, এটা যে টাইম লাইন ঠিক না, এই যে সিকোয়েন্স যেটা রয়েছে এটাকে তোমাদের মেনটেন করতে হবে। প্রথমে অফের কাজ হবে, তারপরে ভাগ হবে, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। এবং চিহ্নের যদি কথা বলি, প্রথমে ওপরে দেখবে একটা বার থাকে না, এ মাইনাস বি একটা সংখ্যা আছে এবং তার মাথায় বার থাকে। সবার প্রথমে বারের কাজ হয়, তারপর প্রথম ব্র্যাকেটের কাজ হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয় এবং তারপর থার্ড ব্র্যাকেটের কাজ হয়, ঠিক আছে? ব্র্যাকেটের কথা এটা এইভাবে দেখবে। তো এবার ক্লিয়ার সব কিছু। এবার আমরা শুরু করি এটা সলিউশন। যারা জানে না তাদের জন্য কিন্তু আমি বলছি, ঠিক আছে? পরবর্তী ক্লাস থেকে কিন্তু এগুলো বলবো না, একদম ডাইরেক্ট কিন্তু আমরা সলিউশনে ফোকাস করব, বেস্ট সলিউশন। দেখো প্রথমে এটা আমরা দেখব, মাইনাস করব। এটা মাইনাস করলে আমাদের কত হবে? প্রথমে 11 থেকে 7 বাদ দাও, তো 10 থেকে 6 বাদ দিলে কত হয়? 4। 4 নয় কত? 36। এই দিকের কাজটা শেষ করে দিলাম। এবার এর ভেতরটা এবার দেখব। দেখো 3 সাথে কত? 3 সাথে 21 এবং 21 থেকে 12 মাইনাস করলে কত হবে?
দেখো 2 আর 1 2 আর 1 এই দুটো সংখ্যার উল্টো পাল্টা আছে, তার মানে এদের ডিফারেন্স 9 হবে, একদম ক্লিয়ার। তো 9 এখান থেকে ডিফারেন্স আসছে, এবং এখানে দেখো ভাগ করতে হবে 18কে, ঠিক আছে, এই 18কে কিন্তু ভাগ করতে হবে 9 দিয়ে, ঠিক আছে। তো এটা যদি ভাগ করি কত আসবে, 9 দুগুণে 18, এখান থেকে আমরা কত পাবো 2। তো ফাইনালি এখান থেকে এই টোটাল জায়গাটা থেকে আমরা কত পাচ্ছি, 2 পাচ্ছি। আর এই জায়গাটা থেকে আমরা কত পাচ্ছি, 36। এবার এই দুটোকে গুণ করতে হবে, তো 36 দুগুণে কত হবে আমাদের, 72, 72। অপশান নাম্বার সি, একদম ক্লিয়ার কাট, ঠিক আছে। পরপর 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 কিন্তু আমরা করতে যাব এবং তার সলিউশন কিন্তু আমরা পাবো। কিন্তু একটু জায়গায় যদি আমরা ভুল করে ফেলি, দেখা গেল এখানে দেখা গেল আমরা এই অফের কাজ গুণ না করে আমরা দেখা গেলো এটা থেকে এটা বিয়োগ করে দিলাম, তাহলে কিন্তু এখানে ভুল হয়ে যাবে। এখানে দেখা গেলো আমরা -9 নিয়ে নিলাম, তারপর -9 -7 গুণ করছি, 7 9 -63, ভুল হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু করা যাবে না, অফের কাজ আগে হবে তারপর মাইনাস। পরের প্রশ্ন এবং আমাদের লাস্ট কোশ্চেন রয়েছে, যেখানে ওখানে বলা আছে, এটা একটা সরলীকরণ থেকে আমাদের কোশ্চেন রয়েছে, সবকটা রুটের মধ্যে রয়েছে, এর মান বার করতে হবে। ফার্স্টে আমরা কি করব, রুট মানে কি, রুট 9 এর মানে কি, এর মানে হচ্ছে এটাকে প্রথমে আমাদের বর্গমূল করতে হবে, অর্থাৎ স্কোয়ার রুট বার করতে হবে, মানে 3, অর্থাৎ 3 তিরিক্ষে 9 হয়, কারণ এই যে 9টাকে ভাঙলে আমরা পাবো 3 গুণ 3, তো দুটো 3 থেকে একটা 3 বাইরে চলে আসবে এবং তার রুটটা সরে যাবে, এটাই হচ্ছে কনসেপ্ট। তো এইভাবে যদি আমরা করি, এখান থেকে আমরা কত পাবো, 4 পাবো, এবং 4 যদি 12 যোগ করি, এই দুটোকে যদি যোগ করি, তাহলে 12 আর 4 কত হচ্ছে 16, তাই তো। তো 16 থেকে আমরা আবার যদি স্কোয়ার রুট এটাকে বার করি, তাহলে আমরা আবার এখান থেকে পাবো 4, এবং এই 4 যদি এর সাথে আবার যোগ করি, তাহলে কত পাচ্ছি, 225, এবং 225-এর যদি বর্গমূল করি, তাহলে কত পাবো, 225-এর বর্গমূল কত হয়, 15 হয়, কারণ 15 স্কোয়ার হয় 225, এবং এই 15-র সাথে যদি এই 10টা আবার যোগ করি, কত হচ্ছে 25, এবং এটারও আমাদের বর্গমূল করতে হবে, তাহলে ফাইনালি যে আমাদের উত্তরটা আসবে সেটা হচ্ছে 5। অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে, ঠিক আছে। তো এইভাবে লাস্টের থেকে আমরা এটা করতে 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 চলে যাব, যত বড়ই হোক এইভাবেই কিন্তু আমাদের এটা করতে হবে, ঠিক আছে। তো কেমন লাগলো সবার শেষে তোমরা এটা বলবে, ক্লাসটি কেমন লাগলো, এবং যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করে দেবে সকলে, এবং শেয়ার করে দেবে সকলের সাথে। তার সাথে সাথে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইবটা করে রাখবে, চ্যানেলটিকে যদি পেজটিকে ফলো না করে থাকো, ফলোটা করে রাখবে, যদি মনে হয় এখান থেকে কিছু শিক্ষা পাওয়া যাচ্ছে তার জন্য। এবং ধন্যবাদ সকলকে, পরবর্তী ক্লাসে কিন্তু দেখা হচ্ছে। অবশ্যই তোমরা সকলে টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের যে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ, সেখানে কিন্তু যুক্ত থাকবে এবং ডাউনলোড করে রাখবে মোবাইল অ্যাপটিকে। ধন্যবাদ সকলকে, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে পরবর্তী জিকে প্র্যাকটিস সেট নাম্বার 17 নিয়ে, ঠিক আছে। ধন্যবাদ সকলকে।